আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড আন্দোলন কর্মসূচিতে সপ্তাহের শুরুতে যানজটে অচল রাজধানী। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের সন্ত্রাসী চেহারা তুলে ধরার আহ্বান। 4 দিনের সরকারি সফরে সোমবার বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। 20টি সমঝোতা চুক্তি সই হতে পারে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। নতুন পেনশন স্কিম বাতিল দাবিতে শিক্ষকদের আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, আরো বড় আন্দোলনের ঘোষণা। এবং কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে শাইখ সিরাজ সহ 22 জন এআরপি সম্মাননায় ভূষিত, পাবেন সিআইপিদের মতোই সুবিধা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে কানাডার আলবার্টার ক্যালগারি শহরে রোডিও শো ক্যালগারি স্ট্যাম্পিডের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানী সহ সারা দেশে বাংলা ব্লকের নামে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি, তিনি আছেন শাহবাগ মোড়ে। রাজু, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং শাহবাগের এখনের অবস্থা আমাদের জানান। আমার বাইরের পিছনে সারা বাংলাদেশ অবরোধ করার সক্ষমতা রাখি কিনা? শাহবাগ মোড় অবরোধ করে যে পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকেল 3টার দিকে মিছিল শুরু করে এবং মিছিল নিয়ে এসে ঢাকা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে তারা জমায়েত হয় এবং বিকেল 4টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে এবং এ পর্যন্ত কিন্তু অবরোধ করেই আছে। তারা জানিয়েছে যে তাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না সরকার তাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে। তাদের আজকে আমি তাদের যে সমন্বয়ক তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে প্রায় 8টা-9টা পর্যন্ত তাদের এখানে অবস্থান কর্মসূচি চলবে এবং তারপর তারা তাদের পরবর্তী করণীয় কি হবে সেটা তারা ঘোষণা করবেন। এবং রাজধানীর একটু জানিয়ে রাখি যে রাজধানীর যে বিভিন্ন পয়েন্ট, সেই পয়েন্টগুলো অবরোধ করে রেখেছে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব, যদি জানির সায়েন্স ল্যাব, চানখারপুল, তাঁতিবাজার, বাংলা মোটর, ফার্মগেট, মিরপুর সহ রাজধানীর যে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা তাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে নেমে এসে রাস্তা অবরোধ করে রেখেছে এবং রাজধানীতে কিন্তু ভয়ঙ্কর রকম যানজট এবং কার্যত ঢাকা শহর অচল হয়ে গেছে। আমি একটু জানিয়ে রাখি যে গত 5ই জুন কোটার পরিবর্তন বাতিলের রায়ের পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন চলছেন এবং 5 জুন কোটার পরিবর্তন বাতিল করা হয় এবং 1 জুলাই থেকে তারা টানা আন্দোলন করছেন এবং তাদের দাবি যে 18 সালে যে কোটা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র সেটা তারা পুনর্বহাল চান। এর বাইরে যদি সরকার কোনো পদক্ষেপ নেয় তাহলে কমিশন গঠন করে কোটা সংস্কার করা যেতে পারে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে 56% কোটা সেটা অনেকটাই অযৌক্তিক, কারণ তারা চান যে কোটা আন্দোলনটা কোটা সংস্কার করে একটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার জন্য এবং তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আজকে এখন কিন্তু শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছেন এবং তারা তাদের যে দাবি সেটা না হওয়া পর্যন্ত ছাড়বেন না বলে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। তিনি প্রশ্ন রাখেন, যারা আন্দোলন করছে তাদের কতজন সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে?
যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন ২০০১ পরবর্তী বিএনপি জামায়াতের বিভৎস সন্ত্রাসী চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুব মহিলা লীগ পার করেছে ২২ বছর। এই সময়ে রাজপথে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থেকে যুব মহিলা লীগ রেখেছে জোরালো ভূমিকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে যুব মহিলা লীগের সাংগঠনিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতারা। বিরোধী দলে থাকাকালীন নিজ হাতেই এই সংগঠন সৃষ্টির প্রেক্ষাপট তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। কথা বলেন কোটা আন্দোলন প্রসঙ্গে, প্রশ্ন তোলেন এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। ২০০১ নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দলের উপর বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনের বিভৎসতা জনগণের কাছে তুলে ধরতে বলেন প্রধানমন্ত্রী। ওই বিএনপি সেই ২০০১-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। অর্থ সম্পদ লুট করে, টাকা পয়সা বানিয়ে চুরি করে, 10 টাকা অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতিমের অর্থ আত্মসাৎকারী, তারাই হচ্ছে এই বিএনপির নেতা। তো এই নেতা দিয়ে দেশ কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। সকলকে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতা সহ 20টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রী চীন সফরের বিস্তারিত জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, তিস্তা নদীর ওপর প্রকল্প নির্মাণে ভারতের প্রস্তাবই আগে বিবেচনা করবে বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, চীন বিষয়টি উত্থাপন করলে আলোচনা করবে বাংলাদেশ। পান্থ রহমান জানাচ্ছেন। 4 দিনের সরকারি সফরে 8 জুলাই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনা নিয়ে একটি সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। চীন সফর আলোচ্য হলেও তিস্তা নদীর ওপর প্রকল্প ইস্যুতে ওঠে ভারত প্রসঙ্গ। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে এবং একই সাথে ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সাথে তারা যৌথভাবে সেখানে সমীক্ষা করে কি করা প্রয়োজন সেটা নির্ধারণ করবে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক। তিস্তা যদি তারা আলোচনায় আনে তাহলে তো আলোচনা হবে, তারা যদি আনে হবে। মন্ত্রী জানান, 10 জুলাই গ্রেট হলে চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি সিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে ব্যাংক খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়নের মতো 20টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে। ঘোষণা হবে কয়েকটি প্রকল্পের। আমাদের সাথে এমওইউ হবে, কোনো চুক্তি হচ্ছে না, সবগুলো এমওইউ হবে। এবং চায়না আমাদের বড় উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশে প্রচুর চাইনিজ ইনভেস্টমেন্ট আছে এবং চায়না আমাদের গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে। ইনভেস্টমেন্ট যেমন আছে তাদের,
তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে কাজ করছে। সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে এবং ইকোনমিক কোঅপারেশন প্রায়োরিটি পাবে। সেরকম ঋণ চুক্তি বা এমওইউ আমাদের লিস্টের মধ্যে নাই। মন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের সহযোগিতা চাইবে ঢাকা। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ও সার্বজনীন পেনশন প্রকল্প নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আশা, শিক্ষকদের আন্দোলনের বিষয়টি সময় মতো সমাধান হয়ে যাবে। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। আদালতের রায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ফিরে আসার পর দেশজুড়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সর্বজনীন পেনশন প্রকল্প নিয়ে শিক্ষকদের অসন্তোষে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের কাছে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চান। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, সময় মতো সাবধান সমাধান হয়ে যাবে। আই হোপ সো এন্ড আই বিলিভ সো। এখন দেখুন, তারা যে ইস্যুতে আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত। আদালত গিয়ে ভিন্ন রায় দিয়েছে। এখন আদালতের ব্যাপারটা যখন চলমান, এটা অ্যাপিল বিভাগে আছে। এখন আমি তো সাব জুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত নয়। বসাবসিটা কখন হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে সময় মতো সমাধান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কথা বলেন ক্ষমতাবানদের দুর্নীতির প্রবণতা বেড়ে যাওয়ার প্রসঙ্গেও। আদালত নির্দেশ দিলেই সেটাই সরকারের নীতি হচ্ছে, এটা সম্পদের হিসেব দিতে পারে, এটা দেওয়া উচিত, কোনো অসুবিধা নেই। আমি মনে করি দেওয়া কেন আপত্তি কোথায়? সম্পদের হিসাব দিতে আপত্তি কোথায়? আপত্তি আমি যদি অনেস্টলি কার্যক্রম করি তাহলে আর আমার আপত্তি থাকবে। শ্রীলঙ্কার ভুলের পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না হয় সেজন্য প্রকল্প গ্রহণে সরকারের সতর্ক অবস্থানের কথাও তুলে ধরেন ওবায়দুল কাদের। আমাদের নিজেদের এমন কোনো অর্থ নেই যেটা আমরা এখন এরকম মেগা প্রজেক্ট যেখানে 50, 51, 52 কোটি টাকার প্রশ্ন, সেটা এখন এটা আত্মঘাতী। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতিতে টানা 1 সপ্তাহ ধরে অচল হয়ে আছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকরা বলছেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবি পূরণ না হলে আন্দোলন আরও বড় হবে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে সকাল 10টার কিছু আগে থেকেই সমবেত হন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এখানে 1 ঘন্টা কর্মসূচি পালন করার পর কর্মকর্তা কর্মচারীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। কর্মচারীরা বলছেন, প্রত্যয় পেনশন কর্মসূচিতে তাদের যুক্ত করার প্রজ্ঞাপন বাতিল করতে হবে। বেলা 12টার দিকে কলা ভবনের প্রবেশ মুখে কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। 3টি দাবি উপস্থাপন করছে এবং এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য 1 ঘন্টা চলে কর্মসূচি। যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলবে, বিজয় সুনিশ্চিত। এই কথাটি বারবার আমরা প্রত্যয়ের সাথে উচ্চারণ করছি। প্রত্যয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, এই আন্দোলন আবারও বলছি ভুল ব্যাখ্যা হচ্ছে। এই ধরনের একটি বৈষম্যমূলক প্রত্যয় স্কিম দিয়ে সারা বিশ্ববিদ্যালয়কে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়কে
703টির মধ্যে আমরা থাকবো না, অন্যরা থাকুক, ওনাদের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক স্কিমে থাকবো না, আমরা যেখানে আছি সেখানে থাকবো। আমাদের সুপার গেট 2015 সালে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদেরকে 6টি পদ দিবেন, একটি কমিটি হয়েছে, তাহলে কোন কারণে, কোন অদৃশ্য কারণেই আমাদের সুপার গেটটি আমাদের আত্মমর্যাদা ফেরত দেওয়া হলো না। শিক্ষকরা বলছেন পেনশন স্কিম প্রত্যয় এর প্রজ্ঞাপন বাতিল সহ নতুন যুক্ত দফাগুলো মানতে হবে। খণ্ডিত তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অনেকের বর্তমান বেতনের প্রয়োজন নাই, কিন্তু শিক্ষক সমাজের বেতনের প্রয়োজন আছে। ভবিষ্যৎ তাদের বংশধরদের জীবনযাপন করার জন্য তাদের তহবিলেরও প্রয়োজন আছে। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন শুধু যৌক্তিক না। যদি সত্য কথা আমরা বলি, আমাদের যে বেতন আছে সেই বেতন দিয়ে আমাদের তরুণ শিক্ষকরা তারা কি চলতে পারে? শিক্ষকরা বলেন সরকারকে ভুল বুঝিয়ে একটি মহল ফায়দা নিতে শিক্ষকদের মাঠে নামতে বাধ্য করেছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে এয়ার চিফ মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাঁকে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। র্যাঙ্ক ব্যাজটি পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পরে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 26শে মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি গত 11 জুন থেকে বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আমদানি রপ্তানি বাণিজ্য ডিজিটাল করা সংক্রান্ত সভায় রপ্তানি আয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো নিয়ে সালমান এফ রহমানের ব্যাখ্যার সাথে একমত হতে পারেননি ব্যবসায়ী নেতারা। গত 2 অর্থ বছরে প্রায় $23 বিলিয়ন রপ্তানি আয় বেশি দেখানোর বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির দাবি, এটা রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটা হিসাবের ভুল মাত্র। অবশ্য আরেক সংসদ সদস্য একে আজাদ বলেছেন, এই ধরনের গরমিলে দেশের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়। রিজভী নওয়াজ জানাচ্ছেন। আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটাল করা নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবির গোলটেবিল বৈঠক। এশীয় উন্নয়ন ব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স আইটিএফসি এবং যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় ওই আলোচনায় বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিসি সদর দপ্তরের ডিজিটাল স্ট্যান্ডার্ড ইনিশিয়েটিভ ডিএসআই এর ব্যবস্থাপনা পরিচালক পামেলা মার। Digitalization is vital for international trade as it increases efficiency, lowers costs, improves transparency and broadens market access. It helps meet regulations, enhances competitiveness and supports sustainability. প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান কথা বলেন রপ্তানি আয়ের হিসাবের গরমিল নিয়ে। যখন কাপড় আর সুতা আমাদেরকে বিনামূল্যে আমাদের বাইরেটা পাঠিয়ে দেয়, যেটার জন্য আমরা টাকা দিতে হয় না, তখন যখন এক্সপোর্ট হয় বাইরেটা আমাদেরকে শুধু যেটা সিএমটিটা কস্ট অ্যান্ড মেকিং চার্জ যেটা আছে শুধু সেটাই আমাদেরকে তারা রেমিট করে। কিন্তু ইপিবি এটাকে ফুল এক্সপোর্ট ভ্যালুটা দেখিয়েছে। আমি কিন্তু বিশ্বাস করি ইপিবি এটা যেটা করেছে কোনো ভুল করে নাই, ঠিকই করেছে। তার এই বক্তব্য গ্রহণযোগ্য নয় বলেন ব্যবসায়ী নেতারা। যখন দেখা যায় যে নেগেটিভ এক্সপোর্ট কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো দেখা যায় সেখানে পজিটিভ, তো কিভাবে সে পজিটিভ পায় এটা ঠিক আমাদের জানা নেই। এটাতে কান্ট্রি ইমেজ সংকট দেখা দেয়। নিশ্চয়ই মনে আছে যে 2022-এর নভেম্বরে যখন প্রথম $5.09 বিলিয়ন রপ্তানি দেখায় ইপিবি, সেদিনই কিন্তু আমি প্রতিবাদ করে বলেছিলাম এই রপ্তানি আমরা করি নাই, কারা করেছে জানি না, আমাদের সাথে হিসাবে মিলে না। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হলেও এখনও আন্তর্জাতিক বাণিজ্য মানধাতার আমলের কাগজের বেড়াজালে আটকে আছে। আমদানি রপ্তানি বাণিজ্যে কমপক্ষে 37 ধরনের ফর্ম পূরণ আর 240 পৃষ্ঠার কাগজপত্রাদি জমা দিতে হয়। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 22 জনকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সহ অন্যদের এই সম্মাননা দেওয়া হয়। আরও জানাচ্ছেন রফিকুল বাসার। কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দিল সরকার।
বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃষক ও কৃষি উন্নয়নে কাজ করা ব্যক্তিদের সম্মানিত করা হয়। দেওয়া হয় কার্ড, ক্রেস্ট ও প্রশংসাপত্র। 4 দশকের বেশি সময় কৃষি নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে দেওয়া হয় এই সম্মাননা। এই ছোট্ট একটা ভূখণ্ডের ভেতরে যে মানুষগুলো জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, সম্প্রসারণ এবং সর্বোপরি মাঠ পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তার ইস্যুটি নিশ্চিত করেছে, তারাই সবচেয়ে বেশি অবহেলিত ছিল। কিন্তু বিগত সময়ে যদি আমরা হিসেব করে দেখি, যেহেতু বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা ইস্যুটিকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমি একটি কথা না বললেই পারি না, প্রধানমন্ত্রীর কথা। উনি বেশ কয়েক বছর আগে থেকে প্রতি ইঞ্চি জমির কথা বলে আসছেন, খালি ফেলে রাখা যাবে না। এই কথাটি কিন্তু উনি নিজে বলে শুধু ক্ষান্ত হননি, উনি ওনার নিজের আঙিনায় সে কাজটি করে দেখিয়েছেন। কৃষিজাত বা প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখা, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন, নিবন্ধিত কৃষি সংগঠন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন ব্যক্তিদের এই সম্মাননা দেওয়া হয়। যোগ্যতা বিবেচনায় এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানান অতিথিরা। আপনারা দেখেছেন একজন সাংবাদিক, যিনি আপাতমস্তক সাংবাদিক, তিনি কৃষকের জীবন ব্যবস্থা নিয়ে তিনি একটি অনুষ্ঠান দেখান। আমার বাসায় থাকলে আমি সেই অনুষ্ঠানটা উপভোগ করার চেষ্টা করি। এর কারণ কি, ওই যে ছাদ কৃষি কথা বললেন, আজকে ঢাকা শহরে দেখা কম ছাদ দেখি যে ছাদ বাগান নাই। তো এই যে মানুষগুলো ছাদ বাগান করতেছে, এই যে অনুপ্রেরণাগুলো পাচ্ছে, নিশ্চয়ই এই সমস্ত কৃষক প্রেমিক যারা বিজ্ঞানী আছেন বা যারা এই উৎপাদনের সাথে সম্পৃক্ত আছেন তারা। আমরা কৃষির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। যান্ত্রিক যন্ত্রপাতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী 70 ভাগ ভর্তুকি দিচ্ছেন। বর্তমান সরকারের মাধ্যমে ভর্তুকির 70 ভাগ দেওয়া হচ্ছে। রাসায়নিক সার, বীজ বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। অভিব্যক্তি প্রকাশ করেন সম্মাননা পাওয়া ব্যক্তিরা। কৃষকরা যে যুগ যুগ ধরে লাঞ্ছিত নিষ্পেষিত হতো, সেখান থেকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মানিত করা হলো। আমি অত্যন্ত খুশি হয়েছি। এআইপি সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। এগ্রিকালচার ইম্পোর্টেড পার্সন হিসাবে নির্বাচিত, খুব আনন্দিত। তো কৃষিতেও যে এত সম্মানিত হওয়া যায়, এই জন্য আমাদের কৃষিকাজটা আরো অনেক স্পিড বেড়ে যাবে। একই লোকাল এলাকায় কৃষি যন্ত্রপাতি তৈরির মধ্য দিয়ে যে জাতীয়ভাবে একটা সম্মাননা আসবে। এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের মতোই সুবিধা পাবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বগুড়ায় জেলা শহরের জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 30 জন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিকেল 5:15টার দিকে শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় ঘটনা ঘটে। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরপুরের বোটানিক্যাল গার্ডেন ও বলদা গার্ডেনের প্রবেশ ফি বৃদ্ধিকে অযৌক্তিক ও অমানবিক উল্লেখ করে দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। রাজধানীর অক্সিজেন ভান্ডার খ্যাত বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যানের প্রবেশ মূল্য না বাড়িয়েও রাজস্ব আয় বৃদ্ধি সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। প্রবেশ মূল্য বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার পাশাপাশি চলছে নানা প্রতিবাদ কর্মসূচি। আলিম আল রাজি জানাচ্ছেন।
আমি যখন 7টার সময় মানে আমি 7টার পরে আমার রানিংটা শেষ করে বের হচ্ছি হতে গার্ডেনের যারা কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে তারা আমাকে হঠাৎ করে দেখে খুব বেয়াদবের মতো করে বলে কি যে আপনার টিকিট কোথায়, আপনি কি কাট করা আছে? আমি বললাম জি আমার সকালে কাট করা আছে, কিন্তু আমি যেহেতু সকালবেলার মানে টাইমের ঊর্ধ্বে অবস্থান করেছি আপনাদের আমি নিয়মটা জানি। আমি যখন বললাম যে তাদেরকে 100 টাকা আমি জরিমানা দিত তখন বলে কি না জরিমানা না টিকিট কেটেই ঢুকতে হবে। তাহলে আমি 5:30 সময় ঢুকে আমি কি আবার এসে টিকিট কেটে আবার কি যাব? জাতীয় উদ্ভিদ উদ্যানে নিয়মিত প্রাতভ্রমণকারী নওশিনের কথায় ফুটে উঠেছে ভোগান্তির চিত্র। পূর্ব কোনো ঘোষণা ছাড়া উদ্যানে প্রবেশ ফি বৃদ্ধিতে বিপাকে পড়েছেন এমন হাজারো মানুষ। আমরা ডায়াবেটিসের রোগী সবাই, এখানে কেউ বেড়াতে আসে না, সবাই আমরা ঘুরতে আসি না, আমরা হাঁটতে আসি। 1 ঘন্টা তো এমনি উন্মুক্ত আছে, আবার এদের কাছে 500 টাকা নিয়ে আবার ওই 1 ঘন্টা, এটা কোন ধরনের ব্যাপার আমি বুঝলাম না। আমরা তো পারতেছি না, আমরা তো গরিব মানুষ, আমরা কোথেকে দেবো 3,000 টাকা? আপনি আমাদের কার্ডের জন্য টাকা নিচ্ছেন নিন, আমাদের টাইম ফ্রেম থাকবে না। আমার মেয়ে যে কালকে এনে গার্ডেনে ঢুকবে না তার কি নিশ্চয়তা আছে? আমার 7টার সময় বাইর করে দিচ্ছে, আমার মেয়ে তো বয়ফ্রেন্ড এসে ঘুরতে পারে। এটা যৌন কর্মকাণ্ডের অভয় আরণ্য হিসেবে পরিগণিত হবে। সম্প্রতি বোটানিক্যাল গার্ডেন ও ওয়ারির বলদা গার্ডেনের প্রবেশ ফি বাড়িয়ে 100 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয় নতুন এই ফি। এই ঘোষণার পর থেকেই এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন দর্শনার্থীরা। ভ্রমণকারীদের কোনো সময়সীমা থাকবে না। জুলাইয়ের পর থেকে আমরা এখানে হাঁটতে পারি না। এখানে 100 টাকা করার কারণে আমাদের সেই সামর্থ্য নাই। যেটা টিকিট ছিল 20 টাকা সেটাতেও আমাদের আপত্তি নাই। 20 টাকার ডবল করলে 100% করলে হয় 40 টাকা। আপনি 100 টাকা কেন করছেন? এখানে প্রাতঃ ভ্রমণ করতে যারা আসেন ওনারা হলেন বয়োজ্যেষ্ঠ 60 ঊর্ধ্ব মানুষ, ওনারা সকালে উঠেই এত ভোরে আসতে পারেন না, যার কারণে আমরা এইটার প্রতিবাদ জানাই, এই সময়সীমাটা ঊর্ধ্ব করবে। এমন পরিস্থিতিতে উদ্যানে কমে গেছে দর্শনার্থীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন এমন সিদ্ধান্তে নাগরিকদের অবসর বিনোদনের পাশাপাশি গবেষণা ও নতুন প্রজন্মের প্রকৃতি শিক্ষা হুমকিতে পড়েছে। বাস্তবতা অনুযায়ী সময়োপযোগী উদ্যোগের পরামর্শ তাদের। গার্ডেনের ভিতরে অনেক ধরনের সার্ভিস থাকার কথা, যেগুলো একটু ব্যতিক্রম, মানুষ খুব ইন্টারেস্টেড হয় যেগুলো দেখার জন্য। এটা মাস্টার প্ল্যান দরকার। আমরা গার্ডেনটাকে কিভাবে ইমপ্রুভ করব, পাবলিকের জন্য কি কি সার্ভিস আমরা অফার করব, কোন কোন জিনিসটা আমি শোকেস করব, যেটা দেখে মানুষ স্বেচ্ছায় টাকা দিতে বাধ্য হবে, সেই ব্যবস্থাপনা আমার রাখার সময় হয়েছে। আমি শুধুমাত্র গেটের ফি বাড়িয়ে পাবলিককে এজিটেট করে গার্ডেন ব্যবস্থাপনাটাকে নষ্ট করার কোনো দরকার নাই। এর আগে গত বৃহস্পতিবার উদ্যানের প্রবেশ ফি নতুনভাবে বিবেচনা করার পরামর্শ দেন পরিবেশ মন্ত্রী। এটিকে বাণিজ্যিকভাবে দেখা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। প্রথম দফায় কট্টর ডানপন্থীদের কাছে হারের পর এই ভোট হচ্ছে। ফ্রান্সের মূল ভূখণ্ডে বাংলাদেশ সময় দুপুর 12টায় ভোট গ্রহণ শুরু হয়। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে চলছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত, শাহজাদা মামুন পরিচালিত টেলিফিল্ম গোলাপি ঘুড়ি। নিটোল টাটা বিশেষ সংবাদ। কানাডার আলবার্টার ক্যালগারি শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো ক্যালগারি স্ট্যাম্পেড। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরাও। এবারে কৃষি সংবাদ। মৌসুমের শেষ সময়ে যশোরের মৎস্যপল্লী খ্যাত চাঁচড়ায় মাছের রেণু ও পোনা বিক্রি বেড়েছে। 3 মাস বৃষ্টিহীনতার পাশাপাশি অতিমাত্রার তাপপ্রবাহ এবং খরায় রেণু ও পোনা উৎপাদন ব্যাহত হয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পাড়ে লাগানো 1000 গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর।